হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের খুবই সুন্দর একটি কবিতা তরু দত্তের লেখা আওয়ার ক্যাসুয়েরেনা ট্রি সম্পর্কে আলোচনা করব। কবিতাটির প্রতিটি লাইনের বাংলা মানে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন কোথায় থেকে হতে পারে এবং সেই সঙ্গে কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সমস্তটাই ডিটেলসে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবে। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমরা কবি সম্পর্কে এবং এই কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। তরু দত্ত, যার আসল নাম তরুলতা দত্ত, বাবার নাম গোবিন্দচন্দ্র দত্ত এবং মায়ের নাম ক্ষেত্রমণি দেবী। তার একটি ভাই ও একটি বোন ছিল, যারা শৈশবেই টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। ভাইয়ের নাম ছিল আফজু দত্ত এবং বোনের নাম ছিল অরু দত্ত। আমাদের আজকের কবিতা যে আওয়ার ক্যাসুয়েরেনা ট্রি, যে মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তার নাম অ্যানসিয়েন্ট ব্যালার্ডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান, যেটি 1881 সালে প্রকাশিত হয়েছিল। আমাদের এই কবিতাটা হলো একটি লিরিক্যাল পোয়েম এবং কবিতার টোন হলো নস্টালজিক। আমাদের আজকের যে কবিতা আওয়ার ক্যাসুয়েরেনা ট্রি, সেখানে দেখা যায় যে কবি তরু দত্ত তাদের বাড়ির বাগানে একটি ক্যাসুয়েরেনা গাছ ছিল, যে গাছটির তলায় শৈশবে তিনি তার ভাই বোনেদের সাথে খেলা করতেন। কিন্তু সময়ের কালচক্রে তার দুই ভাই বোন টিবি রোগে আক্রান্ত হয়ে অকালেই মৃত্যুবরণ করেন। এই গাছটি তাদের শৈশবের সেই স্মৃতিগুলির সাক্ষ্য বহন করে চলেছে। দেহ, মন ও আত্মা এক সূত্রে যোগ করে ক্যাসুয়েরেনা গাছটির প্রতি কবিতার শ্রদ্ধা প্রদর্শনের জন্য তিনি এই কবিতাটি লিখেছিলেন। আমাদের এই কবিতাটিতে মোট 55টি লাইন আছে, যেটিকে আমরা 5টি স্তবকে ভাগ করতে পারি এবং প্রতিটি স্তবকে 11টি করে লাইন আছে। আমরা কবিতার রাইম স্কিমটা দেখে নিই। দেখো, রাইম স্কিম আলোচনা করতে গেলে কবিতার প্রত্যেকটা লাইনের শেষের ওয়ার্ডগুলো দেখো। যেমন প্রথম লাইনের শেষে কি আছে বলো? রাউন্ড। আচ্ছা, রাউন্ডের সঙ্গে কোন শব্দটার মিল আছে? দেখো, রাউন্ডের সঙ্গে মিল আছে দেখো চতুর্থ লাইনের বাউন্ড। তাহলে রাউন্ডটাকে যদি আমি এ ধরি, তাহলে বাউন্ডটাকেও আমাকে এ ধরতে হবে। ঠিক আছে, এইবারে দেখো দ্বিতীয় লাইনের শেষে কি আছে? স্কার্স, আর সি ধরতে হবে, লি আর বি। এবারে মাঝের দুটো লাইন দেখো, হাং, এর সঙ্গে মিল আছে অ্যামাং। তাহলে এটাকে যদি আমি ডি ধরি, তাহলে এটাকেও আমাকে ডি ধরতে হবে। তাহলে পঞ্চম থেকে অষ্টম রাইম স্কিম কি দাঁড়ালো? সি ডি ডি সি। ঠিক আছে, এইবারে পরের লাইন কটা দেখো। ওজ, ওজের সঙ্গে কার মিল আছে? রিপোজ এবং ক্লোজ, এই তিনটেই মিল আছে। তাহলে এই তিনটেকে আমাকে ধরতে হবে ই ই ই। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? প্রথম থেকে দেখা যাক, এ বি বি এ, সি ডি ডি সি এবং লাস্টের তিনটে লাইন ই ই ই। ঠিক আছে, এইটা হচ্ছে রাইম স্কিম। ভালো করে মুখস্থ করে নাও। এ বি বি এ, সি ডি ডি সি, ই ই ই, 11 লাইনের। ঠিক আছে, এই রকম 11টা লাইন করে টোটাল 5টা স্তবক আছে। 5 11 55টা টোটাল লাইন আছে আমাদের এই কবিতাতে। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে 8টা লাইন, এই 8টা লাইনকে আমরা বলবো অক্টেভ। 8 লাইন নিয়ে হয় অক্টেভ। এবং শেষের যে 3টে লাইন, এটাকে বলবো আমরা টারসেট। এটাকে কি বলবো? টারসেট। ঠিক আছে, 8 লাইন নিয়ে হয় অক্টেভ এবং 3 লাইন নিয়ে হয় টারসেট। লাইক এ হিউজ পাইথন। পাইথন মানে কি? ময়াল সাপ। দেখো, এখানে বলেছে লাইক, অর্থাৎ ময়াল সাপের সাথে কিন্তু কোনো কিছুর তুলনা করা হয়েছে। কিসের তুলনা করা হয়েছে সেটা আমরা পরে দেখছি, কিন্তু যখন কোনো কিছুর সাথে লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করা হবে, সেটাকে কিন্তু বলা হয় সিমিলি। এটা একটা ফিগার অফ স্পিচ, মনে রাখবে। ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, অর্থাৎ ওয়াইন্ডিং মানে কি? পাক খাওয়া, অর্থাৎ গোল গোল করে পাক খেয়ে আছে। দ্য রাগেড ট্রি স্টাঙ্ক, অর্থাৎ রাগেড মানে কি? রুক্ষ, অমসৃণ।
আর ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি, অর্থাৎ আমাদের যে ক্যাসুয়ারিনা ট্রি সেই গাছের গুঁড়িটা ছিল অত্যন্ত রুক্ষ এবং অমসৃণ। কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে দাগ দিয়ে রাখো, রাগেড। এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে সেই রাগেড ট্রি ট্রাঙ্কটাকে গোল গোল করে পাখে জড়িয়ে ধরে আছে। কোনটা? লাইক এ হিউজ পাইথন, ময়াল সাপের মতো, ঠিক আছে? ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ইনডেন্টেড মানে কি? খাঁচ কাটা। আর ডিপ উইথ স্কার্স, স্কার্স মানে হচ্ছে গিয়ে দাগ বা গভীর ক্ষত, ঠিক আছে? অর্থাৎ খাঁচ কাটা গভীর ক্ষতর মতো সেখানে সৃষ্টি হয়েছে। এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়েছে কিন্তু শুধুমাত্র ট্রি ট্রাঙ্কটাকে ডেসক্রাইব করার জন্য। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোন অ্যাডজেক্টিভগুলি ট্রি ট্রাঙ্কটাকে ডেসক্রাইব করে? তিনটে এখানে ব্যবহার করা হয়েছে, মনে রাখবে। প্রথমটা রাগেড, তারপরে হচ্ছে ইনডেন্টেড ডিপ স্কার্স, ঠিক আছে? আচ্ছা, নেক্সট লাইনে চলে এসো। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, ভেরি সামিট, সামিট মানে কি? চূড়া। অর্থাৎ আপ টু ইটস ভেরি সামিট, অর্থাৎ ওই যে গোল গোল করে পাইথনের মতো পাখে উপরে উঠেছে একদম তার চূড়া পর্যন্ত, গাছের উপরে পর্যন্ত পৌঁছে গিয়েছে। নিয়ার দ্য স্টার্স, সেই তারাদের কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছে, ঠিক আছে? তার মানে দেখো বলছে যে তারাদের কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছে গাছটাকে পাক খেয়ে খেয়ে। তার মানে সত্যিই কি তারাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে? সেটা নয়, কবি এখানটায় জাস্ট একটু বাড়িয়ে বলেছে। তাহলে কোনো কিছুকে যখন বাড়িয়ে চড়িয়ে বলা হবে সেটাকে কিন্তু বলা হয় হাইপারবোল। মনে রাখবে, এটাও আরও একটা ফিগার অফ স্পিচ। তাহলে আমরা প্রথম 3 লাইনের মধ্যে দুটো ফিগার অফ স্পিচ পেলাম। প্রথমটা ছিল সিমিলি, লাইক এ হিউজ পাইথন, আর এখানে একটা ব্যবহার করা হলো নিয়ার দ্য স্টার্স, এটা কিন্তু হাইপারবোল, ঠিক আছে? কখন ব্যবহার করা হবে? যখন কোনো কিছুকে অতিরঞ্জিত করে বলা হবে, মানে তিল হয়েছে তাল দেখানো হবে, ঠিক আছে? এ ক্রিপার ক্লাইম্বস, এতক্ষণ পরে বোঝা গেল যে কোন জিনিসটা জড়িয়ে জড়িয়ে উঠছিল। সেটা ছিল কিন্তু একটা ক্রিপার। ক্রিপার মানে লতা গুল্ম, ক্লাইম্বস মানে চড়ে ওঠা কোনো কিছুতে, ঠিক আছে? তাহলে একটা লতা গুল্ম সে ওই ক্যাসিউরিনা গাছটাকে পা খেয়ে খেয়ে হিউজ পাইথনের মতো একেবারে তার চূড়া পর্যন্ত পৌঁছে গিয়েছে, গাছের মাথা পর্যন্ত, যেটা দেখে কবির মনে হয়েছে যেন একদম তারাদের কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছে, ঠিক আছে? তাহলে এ ক্রিপার ক্লাইম্বস in whose embraces bound no other tree could live, বলছে কি ইন হুজ এমব্রেসেস, যার আলিঙ্গনে, এমব্রেস মানে হচ্ছে কি আলিঙ্গন, বাউন্ড মানে বাঁধা, নো আদার ট্রি কুড লাইভ, কোনো গাছ বেঁচে থাকতে পারে না, ঠিক আছে? তাহলে জানো যে অ্যাকচুয়ালি ক্রিপার মানে লতাগুল্ম বা আগাছা, যারা কিনা পরজীবী হয়। কোনো একটা বড় গাছকে তারা জড়িয়ে তার থেকে নির্যাসটা শোষণ করে নিয়ে ওই পরজীবীরা বেঁচে থাকে এবং সেই গাছটার ক্ষতি করে, ঠিক আছে? তো এখানটায় যে পাইথনের মতো লটাগুল্মটা ক্যাসিউরিনার গাছটাকে পা খেয়ে খেয়ে জড়িয়ে জড়িয়ে একেবারে অনেক উঁচু পর্যন্ত উঠে গিয়েছে, তার মানে তার থেকে তো সমস্ত নির্যাসটা সে শুষে নিচ্ছে বেশিরভাগটাই। যেখানে অন্য কোনো গাছ যদি হতো সে হয়তো সার্ভাইভ করতে পারতো না, সে হয়তো ওখানেই মারা যেত, কিন্তু আমাদের ক্যাসিউরিনা গাছটা কিন্তু সেখানে বেঁচে রয়েছে, ঠিক আছে? সেই জন্যই বলছে ইন হুজ এমব্রেসেস, যার আলিঙ্গনে, বাউন্ড বাঁধা পড়ে, নো আদার ট্রি কুড লাইভ, কোনো গাছ কিন্তু বেঁচে থাকতে পারে না। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, গ্যালান্টলি মানে কি? সাহসের সাথে। দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, জায়েন্ট মানে কি? দৈত্য। ওয়ার্স দ্য স্কার্ফ, ওয়্যার মানে পরিধান করা, আর স্কার্ফ মানে হচ্ছে উত্তরীয় বা ওই ওড়না টাইপের আর কি, ঠিক আছে? তাহলে আমাদের যে দৈত্য, এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে জায়েন্ট বলতে কার কথা বলা হয়েছে, ভালো করে মার্ক করে রাখো। এখানে জায়েন্ট বলতে কিন্তু ক্যাসিউরিনা গাছটার কথা বলা হয়েছে। তিনি অত্যন্ত দৈত্যের মতো ওয়্যার্স দ্য স্কার্ফ, অর্থাৎ উত্তরীয়ের মতো ওই লতাগুল্মটাকে নিজের গলায় ঝুলিয়ে রেখেছে, মানে সাহসিকতার পরিচয় দিচ্ছে আমাদের এই ক্যাসিউরিনা গাছটা, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, ভালো করে লক্ষ্য করো। দ্য জায়েন্ট ওয়্যার্স, অর্থাৎ ওই যে ক্যাসিউরিনা গাছটাকে সরাসরি একজন দৈত্যের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে কিন্তু এর আগে দেখো কোনো লাইক ব্যবহার করা হয়নি, লাইক বা অ্যাজ দিয়ে কিন্তু তুলনাটা করা হয়নি, সরাসরি তুলনা করা হয়েছে। যখন কোনো কিছুর সঙ্গে কোনো কিছু সরাসরি তুলনা করা হয় সেটাকে বলা হয় মেটাফোর, মনে রাখবে, মেটাফোর। তাহলে এখানে কিন্তু দৈত্যের মানে ক্যাসিউরিনা গাছটাকে দৈত্যের সঙ্গে সরাসরি তুলনা করা হয়েছে, তাই এটাকে আমরা বলবো মেটাফোর, ভালো করে একটু মার্ক করে রাখো। And flowers are hung in crimson clusters all the boughs among,
এবং কি বলছে, ফ্লাওয়ার্স আর হাং, অর্থাৎ ফুল ঝুলে রয়েছে। ইন ক্রিমসন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ওই যে ফুলগুলো ক্যাসিওলিনা গাছে ফুটে রয়েছে সেই ফুলের কালার কেমন ছিল, ক্রিমসন কালার। ক্রিমসন মানে কি, ডার্ক রেড, গাঢ় লাল রঙটাকে বলা হয় ক্রিমসন কালার। ক্লাস্টার্ড, ফুলগুলো কেমনভাবে ছিল, প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে খেয়াল করে রাখবে। ক্লাস্টার্ড মানে থোকা থোকা, গুচ্ছ গুচ্ছ আকারে কিন্তু সেখানে ফুলগুলো ছিল। অল দ্য বাউজ অ্যামং, অর্থাৎ সমস্ত ডালপালায় সেই ফুলগুলো কিন্তু ফুটেছিল। হোয়ার অন অল ডে, হোয়ার অন মানে যার উপরে, অল ডে মানে সারাদিন, এখান থেকেও প্রশ্ন আসবে, এটা মার্ক করে রাখো। অল ডে আর গ্যাদার্ড বার্ডস অ্যান্ড বিজ, সেখানে কিন্তু জড়ো হয় কারা কারা, বার্ডস অ্যান্ড বিজ। ফুল ফুটেছে গাছে, তাহলে সেখানে কারা আসবে, পাখি আসবে, মৌমাছি আসবে মধু সংগ্রহ করার জন্য, এবং তারা কিন্তু আসে অল ডে। পরীক্ষায় আসবে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, মিড ডে, অল ডে। তাহলে তোমাদেরকে কিন্তু আনসারে টিক মারতে হবে অল ডে, ঠিক আছে। অ্যাট অফট অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এখানে দেখো অফট কথাটা ব্যবহার করা হয়েছে। অফট হচ্ছে একটা ওল্ড আর্কাইক, ল্যাটিন আর্কাইক ওয়ার্ড, এটাকে আমাদের বলা হয় অফেন, OFTEN মানে প্রায়ই, অ্যান্ড অফট অ্যাট নাইট, এবং প্রায়ই রাত্রিবেলায় দ্য গার্ডেন ওভারফ্লোজ, অর্থাৎ বাগানটি প্লাবিত হয়। ওভারফ্লো মানে ছাপিয়ে যাওয়া, উপচে পড়া, ঠিক আছে। বাগানটিতে উপচে পড়ে উইথ ওয়ান সুইট সং মানে একটা মিষ্টি গান, রাত্রিবেলায় কিন্তু, ঠিক আছে। দিনের বেলায় যা হবার হয়েছে, রাত্রিবেলাতে কিন্তু একটা মিষ্টি গান বাগানটাতে উপচে পড়ে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটার মনে হয় যেন কোনো বিরাম নেই, নো ক্লোজ, সে থামছেই না, গানটি চলেই যাচ্ছে, অবিরত গানটি চলেই যাচ্ছে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, অর্থাৎ আমাদের গাছ থেকে ডার্কলিং, ডার্কলিং মানে অ্যাকচুয়ালি অন্ধকার, ঠিক আছে, অর্থাৎ অন্ধকারের একটা গান আমাদের গাছ থেকে ভেসে আসে। হোয়াইল ম্যান রিপোজ, যখন মানুষেরা বিশ্রাম নেয়, রিপোজ মানে হচ্ছে বিশ্রাম নেওয়া বা ঘুমোতে যাওয়া, অর্থাৎ মানুষেরা সারাদিন কাজকর্মের পরে যখন বাড়িতে এসে ঘুমোতে যায়, তখন কিন্তু আমাদের সেই বাগানের গাছ থেকে, ক্যাসিওরেনা গাছ থেকে একটা গান ভেসে আসে। সেটা কার গান, ডার্কলিং, ঠিক আছে। ডার্কলিং একটা পাখির গান ভেসে আসে। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, অর্থাৎ যখন আমার কেসমেন্ট, কেসমেন্ট মানে কি, বড় জানালাকে বলা হয় কেসমেন্ট, ইজ ওয়াইড ওপেন অর্থাৎ বড় করে খুলে দেওয়া হয়। থ্রোন, থ্রো মানে অ্যাকচুয়ালি ছোঁড়া, এখানে ধাক্কা দেওয়া, অর্থাৎ ধাক্কা দিয়ে যখন আমার জানালাটাকে বড় করে খুলে দেওয়া হলো। অ্যাট ডন, কখন, ভোরবেলায়, অর্থাৎ ভোর হয়েছে এখন, ভোরবেলাতে তার কবি তার জানালাটা বড় করে ধাক্কা দিয়ে খুলে দিয়েছে। মাই আইজ ডিলাইটেড অন রেস্ট, তখন আমার চোখটি শান্তি পায়, ডিলাইটেড মানে আনন্দ পাওয়া, অন ইট রেস্ট যখন সেটা গিয়ে পড়ে, রেস্ট মানে কিন্তু এখানে বিশ্রাম নেওয়া নয়, কোনো কিছুর ওপরে গিয়ে চোখটা স্থির হয়ে যাওয়া, থেমে যাওয়া, আমার চোখটা যখন গিয়ে পড়ে। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, মাঝে মাঝে এবং বেশিরভাগটা শীতের সময়, এখানটায় দাগ দিয়ে রাখো, বেশিরভাগটা শীতের সময়। অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে হচ্ছে ডালপালা, ঠিক আছে, বাউজ শাখা প্রশাখা। এ গ্রে বেবুন সিড স্ট্যাচু লাইক, অর্থাৎ তার ডালপালাতে কি হয়, একটা ধূসর রঙের বেবুন মানে বাদর, বাদরটার কালার কি ছিল, ধূসর রঙের, ঠিক আছে। সিট স্ট্যাচু লাইক অর্থাৎ স্ট্যাচুর মতো বসে রয়েছে। দেখো এখানে কিন্তু সেই বেবুনটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, একটা স্ট্যাচুর সঙ্গে, মূর্তির সঙ্গে, লাইক দিয়ে। তাহলে তোমরাই বলো এটা কোন ফিগার অফ স্পিচ হবে, এটা কিন্তু হবে সিমিলি। অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ, এবং সে সেখানে একা বসে কি করছিল, ওয়াচিং দ্য সানরাইজ, সে সূর্যোদয় দেখছিল। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে যে সেই বেবুনটি একা বসে সেখানে কি করছিল, সে কিন্তু সূর্যোদয় দেখছিল, ঠিক আছে। হোয়াইল অন লোয়ার বাউজ, এবং গাছের নিচের ডালগুলোতে, লোয়ার বাউজ মানে উপরের ডালে কিন্তু সেই বেবুনটি বসে রয়েছে, এবং নিচের ডালগুলোতে হিজ পিউনি অফস্প্রিংস লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার পিউনি, পিউনি মানে কি, ছোট ছোট, অফস্প্রিংস মানে সন্তান সন্ততি, তার ছোট ছোট ছেলেমেয়েরা মানে সন্তান সন্ততিরা, লিপ মানে লাফালাফি করছিল, অ্যাবাউট অ্যান্ড প্লে এবং তারা খেলাধুলা করছিল। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে যে নিচের ডালে কারা বসেছিল, ওই বেবুনের কিছু ছেলেপুলে, ছোট ছোট সন্তান সন্ততিরা তারা ছিল, এবং তারা কি করছিল, তারা লাফালাফি করছিল এবং খেলাধুলা করছিল। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, এবং ফার অ্যান্ড নিয়ার মানে দূরে এবং কাছে, কোকিলাস এটা কিন্তু সরাসরি বাংলা থেকে কথাটা নেওয়া হয়েছে। হেল দ্য ডে, হেল মানে ওয়েলকাম, স্বাগত জানানো,
দ্য ডে। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে যে দিনটাকে স্বাগত জানাচ্ছিল কে? উত্তর হবে কোকিলা। হেইল মানে স্বাগত জানানো, মনে রাখবে। অ্যান্ড টু দেয়ার পেস্চার্স, পেস্চার্স মানে কি চারণভূমি, গ্রেজ ল্যান্ড অর্থাৎ যেখানটায় গরুরা গবাদি পশুটা চড়ে বেড়ায়। অ্যান্ড দেয়ার টু দেয়ার পেস্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, ওয়েন্ড মানে কি যাওয়া, আওয়ার স্লিপি কাউজ অর্থাৎ গরুগুলোকে কিন্তু এখানে স্লিপি ঘুমন্ত, তারা ঢুলু ঢুলু ঘুমে, অর্থাৎ ঘুমে ঢুলু ঢুলু হয়ে তারা তাদের চারণভূমির দিকে এগিয়ে চলেছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট বাই দ্য হোর ট্রি, অ্যান্ড ইন দ্য শ্যাডো মানে কি ছায়ার মধ্যে, অন দ্য ব্রড ট্যাঙ্ক সেই ছায়াটা কোথায় সৃষ্টি হয়েছে? একটা চওড়া ট্যাঙ্কে, ট্যাঙ্ক মানে পুকুর বা জলাশয়, কাস্ট মানে গঠিত হওয়া, বাই দ্য হোর ট্রি, হোর মানে হচ্ছে প্রাচীন, অর্থাৎ সেই প্রাচীন গাছটা কিন্তু একটা বিশাল বড় ছায়া সৃষ্টি করে পাশের জলাশয়ে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, সেটা ছিল এত সুন্দর এবং এত বড়। দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এনম্যাস্ট, ওয়াটার লিলিস স্প্রিং অর্থাৎ ওয়াটার লিলি সেখানে প্রস্ফুটিত হয়, স্প্রিং মানে ফোটা, লাইক স্নো এনম্যাস্ট যেমনভাবে বরফ পুঞ্জীবিত হয়, ঠিক আছে, সেই রকম যেন দূর থেকে ওই ওয়াটার লিলিগুলোকে দেখলে মনে হচ্ছে যেন বরফ কিছু থোকা থোকা হয়ে জলের উপরে জমে রয়েছে। এখানেও দেখো একটা কিন্তু ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, লাইক স্নো। তাহলে ওয়াটার লিলিগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পুঞ্জীভূত বরফের সঙ্গে, এটা সিমিলি, ঠিক আছে। But not because of its magnificence, dear is the casuarina to my soul. অর্থাৎ এই ক্যাসিরিনা গাছটা যে আমার এতটা হৃদয়ের কাছে, আমার আত্মার এতটা কাছে, এর ম্যাগনিফিসেন্সের জন্য নয়। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে, ম্যাগনিফিসেন্স মানে সৌন্দর্য, অর্থাৎ গাছটা যে এত সুন্দর সেটার জন্য কিন্তু আমি এই ক্যাসিরিনা গাছটাকে ভালোবাসি না। তাহলে কেন ভালোবাসি? দেখো তার পরের লাইনে বলছে, বিনিথ ইট উই হ্যাভ প্লেড, বিনিথ মানে আন্ডার, তলায়, বিনিথ ইট, এখানে ইট বলতে কিন্তু ক্যাসিরিনা গাছটার কথা বলা হয়েছে। উই হ্যাভ প্লেড, আমরা খেলা করেছি ওই গাছটার তলায়। আমরা বলতে কারা? আমাদের যে কবি তরুলতা দত্ত এবং তার ভাই বোনেরা। কিন্তু আমি কবিতা শুরুতেই বলেছি যে এটা একটা নস্টালজিক, মানে তার শৈশবের কথাগুলো এখানে মনে পড়ে যাচ্ছে। তার ভাই বোনেদের সঙ্গে ওই গাছের তলায় সে খেলা করতো। দো ইয়ার্স মে রোল, যদিও অনেক বছর গড়িয়ে গিয়েছে, সেই শৈশবে সেই খেলাগুলো করতো তারা। ও সুইট কম্পেনিয়ন, দেখো এখানে কিন্তু একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। ও সুইট কম্পেনিয়ন, কম্পেনিয়ন মানে সঙ্গী, তার সঙ্গীদেরকে সরাসরি সে যেন মনে হচ্ছে তাদেরকে আহ্বান করছে, ঠিক আছে। তো এই ধরনের ফিগার অফ স্পিচ পেয়ে বলা হয় অ্যাপোস্ট্রফি। কি বলা হয়? অ্যাপোস্ট্রফি, যখন কাউকে আহ্বান করবে, ঠিক আছে। ও সুইট কম্পেনিয়ন লাভড উইথ লাভ ইন্টেন্স, লাভ ইন্টেন্স, ইন্টেন্স মানে প্রচণ্ড, আমি তোমাদের প্রচণ্ড ভালোবাসায় ভালোবাসি তোমাদেরকে। এখানে তোমাদের বলতে কাদের? ওই যে কবির ভাই বোনেরা যারা ছিল, তার সিবলিংস, ঠিক আছে। ফর ইয়োর সেক, শুধুমাত্র তোমাদের জন্যই, ফর ইয়োর সেক, সেক মানে এখানে জন্য, ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, গাছটা আমার এত প্রিয়। তাহলে গাছের সৌন্দর্যের জন্য কিন্তু কবি গাছটাকে ভালোবাসে না। গাছটাকে কেন ভালোবাসে? সেই গাছের সঙ্গে তার প্রিয় ভাই বোনেদের স্মৃতি বিজড়িত রয়েছে। তো সেই জন্য কবি বলছে শুধুমাত্র তোমাদের জন্যই, ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, গাছটা আমার কাছে চিরকালের জন্য প্রিয় হয়ে গিয়েছে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, অর্থাৎ তোমার যে ছবি, তোমাদের যে ছবি সেটা কিনা মিশে গেছে ওই গাছটার সঙ্গে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটা যখনই আমার স্মৃতিতে জাগ্রত হয়, জাগ্রত হবে, টিল দ্য হট টিয়ার্স ব্লেন্ড মাইন আইজ, যতক্ষণ না পর্যন্ত আমার চোখ দুটো উষ্ণ অশ্রুতে অন্ধ হয়ে যায়, ঠিক আছে। টিল দ্য হট, টিল মানে যতক্ষণ না পর্যন্ত, হট টিয়ার্স মানে উষ্ণ অশ্রু, ব্লাইন্ড মানে অন্ধ করে দেওয়া, এখানে ঝাপসা করে দেওয়া, মাইন আইজ আমার চোখগুলো। দেখবে যখন আমরা কাঁদি আমাদের চোখ থেকে জল পড়লে আমাদের দৃষ্টিটা ঝাপসা হয়ে যায়, সামনের দিকে কি আছে আমরা ভালো করে দেখতে পাই না। তো এখানে সেটাই বলছে যে যতক্ষণ না পর্যন্ত উষ্ণ অশ্রুতে আমার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের স্মৃতিচারণা আমি করতে থাকি। হোয়াট ইজ দ্যাট ডার্জ, আর ওই শোকগীতিটা কি? ডার্জ, ডার্জ মানে হচ্ছে শোকগীতি,
ঠিক আছে, বিলাপের সুরে যে সমস্ত গানগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় ডার্জ। হোয়াট ইজ দ্যাট ডার্জ? লাইক মার মার দ্যাট আই হিয়ার, যেটাকে আমি শুনতে পাচ্ছি একটা মর্মর ধ্বনির মতো। মার মার মানে মর্মর ধ্বনি, শুকনো পাতা যেমন যার উপর দিয়ে হেঁটে গেলে যে সাউন্ডটা হয় সেটাকে বলা হয় মার মার সাউন্ড। ঠিক আছে, অর্থাৎ ওই মর্মর ধ্বনির মতো যে আমি শোকগীতিটা শুনতে পাচ্ছি, ওটা কি? তাহলে লাইক দিয়ে যে মার মার কথাটা বলা হয়েছে এটাও একটা ফিগার অফ স্পিচ। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় সিমিলি। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গল বিচ, আবার এটাকে তুলনা করা হয়েছে লাইক দিয়ে। লাইক দ্য সি মানে যেমনটা সমুদ্র, ব্রেকিং অন এ সিঙ্গল বিচ মানে ঢেউ ভাঙছে, অন এ সিঙ্গল, সিঙ্গেল মানে নুড়ি পাথরে ভর্তি একটা বেলাভূমিতে বা সমুদ্রের তীরে। অর্থাৎ সমুদ্রের ঢেউ যখন এসে সমুদ্রের তীরে আছড়ে পড়ছে নুড়ি পাথরের উপরে যে শব্দটা হয়, ঠিক ওই শোকগীতিটার শব্দটা কিন্তু ঠিক সেই রকমটা। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। আর ওই শোকগীতিটা আসলেই কি? এটা হলো ট্রিজ ল্যামেন্ট, অর্থাৎ গাছটা যেন বিলাপ করছে। ল্যামেন্ট মানে বিলাপ করা, কান্নাকাটি করা। অর্থাৎ আমাদের যে কবি তার ভাই বোনেদের মৃত্যুতে কিন্তু গাছটাও শোকার্ত, তাই গাছটা বসে বসে শোক প্রকাশ করছে, সে কান্নাকাটি করছে। এই দেখো, গাছ কি কখনো কান্নাকাটি করতে পারে? তাহলে কোনো মানুষের সঙ্গে দেখো, মানুষের হিউম্যান ক্যারেক্টারকে ওই গাছটার প্রতি মধ্যে দেওয়া হয়েছে। সুতরাং যখন কোনো মানুষের চরিত্র কোনো একটা জড় বস্তুর মধ্যে দেওয়া হবে সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। এটাও একটা ফিগার অফ স্পিচ। পরীক্ষাতে তোমাদের কিন্তু এইগুলো থেকে প্রশ্ন আসবে, সুতরাং ভালো করে এই জায়গাগুলোকে নোট ডাউন করে রাখো বইতে। তাহলে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এই ট্রিটাকে এখানে কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। অ্যান ইরি স্পিচ, অর্থাৎ গাছটি বিলাপের স্বরে যেন কিছু একটা ইরি, ইরি মানে কি? অদ্ভুত। স্পিচ মানে কথা বলা, কিছু একটা যেন অদ্ভুত কথা বলছে। দ্যাট হ্যাপলি টু বি আননোন ল্যান্ড মে রিচ, যেটা সম্ভবত, হ্যাপলি মানে কি? সম্ভবত, টু রিচ, টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। আননোন ল্যান্ড মানে কি? অজানা দেশে, হয়তো তার সেই শোকগাথাটা, গাছের বিলাপটা হয়তো পৌঁছে গিয়েছে সেই অজানা দেশে। মে রিচ সম্ভবত পৌঁছে গিয়েছে। অজানা দেশ বলতে এখানে কোনটার কথা বলা হয়েছে? যেখানে তার স্বর্গীয় ভাই বোনেরা গিয়েছে। ঠিক আছে, এটা পরলোকের কথা বলা হয়েছে। আননোন ইয়েট ওয়েল নোন, দেখো দুটো বিপরীতধর্মী চিন্তাধারা পাশাপাশি বসেছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ, মানে এমন একটা বক্তব্য যা প্রথমে বিরোধী মনে হলেও পরে কিন্তু তার গভীর অর্থ বা সত্যতা প্রকাশ করে। এটাকে বলা হয় প্যারাডক্স। ঠিক আছে, লাইনটা ভালো করে দাগ দিয়ে রাখো, এটা কিন্তু প্যারাডক্সের একটা এক্সাম্পল। ঠিক আছে, আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, অর্থাৎ বিশ্বাসের চোখে প্রথমে অজানা হলেও সেটা কিন্তু জানা। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, আমি শুনেছি সেই বিলাপ, ওয়েল মানে হচ্ছে বিলাপ বা কান্না, আমি সেই কান্নার আওয়াজ শুনেছি দূর দেশে বসে। ঠিক আছে, অনেক দূরে কবি এখন রয়েছে, এখন এই বাংলার ভূমি ছেড়ে কবি কিন্তু আছে ইউরোপিয়ান কান্ট্রিতে, তো সেখান থেকে কিন্তু সে ওই গাছের বিলাপটা শুনতে পাচ্ছে। বাই মেনি এ শেল্টার্ড বে, মেনি এ শেল্টার্ড বে, শেল্টার মানে কি? এখানে শেল্টার্ড মানে কিন্তু সুরক্ষিত, আর বে মানে হচ্ছে উপসাগর, অর্থাৎ একটি সুরক্ষিত উপসাগর। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ, যখন ঘুমিয়ে থাকে, স্লাম্বার্ড, স্লাম্বার্ড মানে হচ্ছে ঘুমিয়ে থাকা। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ, অর্থাৎ তার গুহাতে ঘুমিয়ে রয়েছে দ্য ওয়াটার রেথ। পরীক্ষায় প্রশ্ন করবে কে ঘুমিয়ে রয়েছে? ওয়াটার রেথ মানে একটা জলদৈত্য। ঠিক আছে, জলদৈত্য ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক সোর, এবং সেই যে ঢেউগুলো সেগুলো আস্তে করে, আলতো করে কিসড চুম্বন করছে কোনটাকে? দ্য ক্লাসিক সোর, সুন্দর তীরভূমিকে। সোর বলতে, ক্লাসিক মানে হচ্ছে খুব সুন্দর বা অতুলনীয়, আর সোর বলতে বেলাভূমি বা সমুদ্রের তীরটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, অফ ফ্রান্স অর ইটালি, অর্থাৎ ফ্রান্স অথবা ইটালির যে তীরটা রয়েছে। বিনিথ দ্য মুন, অর্থাৎ চাঁদের তলায়, আকাশে চাঁদ উঠেছে। হোয়েন আর্থ লে ট্রান্সড, যখন পৃথিবী আচ্ছন্ন হয়ে শুয়ে রয়েছে। ইন এ ড্রিমলেস সোন, স্বপ্নহীন ঘোরে। ড্রিমলেস মানে স্বপ্নহীন, সোন মানে হচ্ছে ঘোর, ট্রান্সড মানে কি? আচ্ছন্ন হয়ে থাকা, আর লে মানে তো শুয়ে থাকা, অর্থাৎ পৃথিবী এখানে শুয়ে রয়েছে আচ্ছন্ন হয়ে, স্বপ্নহীন ঘোরের মধ্যে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর মাইন ইনার ভিশন রোজ ফ্রম এ ফর্ম সাবলাইম, আর প্রত্যেকবার, এভরি টাইম দ্য মিউজিক রোজ, যখনই ওই মিউজিকটা বা ওই সুরটা আমার মনের মধ্যে জাগ্রত হয়। কোন সুরটা? পরীক্ষায় এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন করবে এখানে কোন সুরের কথা বলা হয়েছে, অর্থাৎ ওই যে গাছের বিলাপের যে সুরটা।
ঠিক আছে। বিফোর মাই ইনার ভিশন, সেটা জাগ্রত হয় কোথায়? আমার ইনার ভিশনে, আমার অন্তর্দৃষ্টিতে। রোজ এ ফর্ম সাবলাইম, একটি মহিমান্বিত রূপে গঠিত হয়। সাবলাইম মানে হচ্ছে কে? মহিমান্বিত। ঠিক আছে। রোজ এ ফর্ম সাবলাইম অর্থাৎ একটি মহিমান্বিত রূপ গঠিত করে আমার মনের মধ্যে। দাই ফর্ম ও ট্রি অ্যাজ মাই হ্যাপি প্রাইম, অর্থাৎ তোমার রূপ। দাই ফর্ম, দাই বলতে এখানে ওল্ড ইংলিশ, ঠিক আছে, ইয়োর, ইয়োর ফর্ম অর্থাৎ তোমার রূপ। ও ট্রি, এই যে বলছে ও ট্রি, এটা একটা ফিগার অফ স্পিচ, এটা আগে বলে দিয়েছি। এটা কিন্তু অ্যাপোস্ট্রফি, কাউকে সম্ভাষণ করে যখন কোনো কিছু বলা হবে। অ্যান্ড ইন মাই হ্যাপি প্রাইম, এবং আমার সুখের শৈশবের দিনগুলোতে, এখানে প্রাইম বলতে কিন্তু শৈশবের দিনগুলির কথা বলা হয়েছে। ইন মাই হ্যাপি প্রাইম, আমার সুখের শৈশবের দিনগুলি। আই স দি, আমি তোমাকে দেখি। এখানে দি বলতে ইউ অর্থাৎ গাছটির কথা বলা হয়েছে। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজস্ব ভালোবাসার দেশে, আমার স্বদেশে। নেটিভ ক্লাইম মানে এখানে স্বদেশের কথা বলা হয়েছে। ঠিক আছে। দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট এ লে, তাই আমি আনন্দের সাথে বলছি যে আমি তোমার জন্য একটি গীতি কবিতা নিবেদন করব। লে মানে হচ্ছে এখানে গীতি কবিতা, আর কনসিক্রেট মানে নিবেদন করা। অর্থাৎ কবি বলছে যে তোমার সঙ্গেই তো আমার ভাই বোনেদের স্মৃতি জড়িত, তাই আমি তোমার জন্য একটি গীতি কবিতা নিবেদন করব। আনটু দাই অনার, তোমার সম্মানে। দাইও কিন্তু এটা একটা ওল্ড ল্যাটিন আর্কাইক ওয়ার্ড, এর মানে হচ্ছে ইয়োর। আনটু দাই অনার, তোমার সম্মানে। ট্রি বিলাভেড অফ দোজ, অর্থাৎ ওহে গাছ। বিলাভেড অফ দোজ, তুমি তো তাদেরও প্রিয় ছিলে। ঠিক আছে। এখানে দোষ বলতে কাদের? ওই কবির ভাই বোনেদের। অর্থাৎ শুধু কবি যে গাছটাকে ভালোবাসে তা নয়, সেই গাছটা কিন্তু প্রিয় ছিল কবির ভাই বোনেদেরও। হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন সুখ নিদ্রা দিচ্ছে। ব্লেসড স্লিপ মানে সুখের নিদ্রা। অর্থাৎ এটা কিন্তু একটা কি ব্যবহার করা হয়েছে? মেটাফোর। সুখ নিদ্রা বলতে অ্যাকচুয়ালি কি? দ্য ইটার্নাল স্লিপ, চিরন্তন ঘুম, যে ঘুম থেকে কেউ কখনো আর জেগে উঠতে পারে না। ফর আই রিপোজ, ফর আই রিপোজ বলতে কি বলছে? চিরকালের বিশ্রাম। আই বলতে চিরকালের জন্য, ফর এভার, আর রিপোজ মানে বিশ্রাম, যে বিশ্রাম থেকে মানুষ আর কখনো ফিরে আসে না। ডিয়ারার দ্যান লাইফ টু মি, আর তাই তুমি আমার কাছে আমার জীবনের চেয়েও প্রিয়। অ্যালাস হোয়ার দে, হায় তারা কোথায় এখন। মেস্ট দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান, মেস্ট মানে হয়তো, ঠিক আছে, দাও মানে ইউ, বি নাম্বার্ড অর্থাৎ তোমাকেও গণ্য করা হবে, তোমাকেও গোনা হবে, হয়তো তোমাকে গোনা হবে। হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিনগুলো শেষ হয়ে যাবে। তার মানে বলতে চাইছে কবি যে যখন আমিও মারা যাব একদিন। উইথ ডেথলেস ট্রিজ, তোমাকেও হয়তো গোনা হবে সেই ডেথলেস ট্রিদের মধ্যে, অর্থাৎ ডেথলেস, ডেথ মানে মৃত্যু, আর ডেথলেস মানে যার মৃত্যু নেই, অমর। অমর গাছেদের মধ্যে তোমার গোনা হবে। লাইক দোজ ইন বড়ডেল, ওই যে বড়ডেলের গাছগুলো রয়েছে তাদের মতো। তাহলে কবি তাদের বাড়ির যে ক্যাসেরিনা গাছ, সেটার সাথে কোন গাছেদের তুলনা করেছে? বড়ডেলের যে সমস্ত গাছগুলো রয়েছে, লাইক দিয়ে কিন্তু তুলনা করা হয়েছে। ঠিক আছে। এটাও কিন্তু একটা সিমিলি। এখন প্রশ্ন হচ্ছে এই বড়ডেল জায়গাটা কোথায়? এটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের ক্রাম্বিয়া লেক ডিস্ট্রিক্টের কাছে, লেক ডিস্ট্রিক্টের কাছে, কেসউইকের কাছে একটা জায়গা অবস্থিত বড়ডেল, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু তার বোন ডরথির সঙ্গে থাকতো। এবং এই বড়ডেলের গাছগুলো নিয়ে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখেছিল, এবং তার কবিতার মাধ্যমে সেই গাছগুলোকে ওয়ার্ডসওয়ার্থ অমর করে রেখেছে। এবং আমাদের কবি তরু দত্ত বলছে সেই বড়ডেলের গাছগুলোর মতো আমিও একটা কবিতা লিখব, গীতি কবিতা লিখব, এবং সেই কবিতার মাধ্যমে আমি তোমাকে অমর করে দেব, মানে ক্যাসুলিনা গাছটাকে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, যার সেই ভয়ঙ্কর শাখা প্রশাখার তলায় ভেসে বেড়াচ্ছে ফ্যাকাশে বিবর্ণ, অর্থাৎ গাছগুলো হয়তো এখন গেলে তুমি দেখতে পাবে সেখানে নেই। বড়ডেলের সেই গাছগুলো হয়তো এখন সেগুলো কেটে দেওয়া হয়ে গিয়েছে বা কিছু হয়েছে, সেগুলো সেখানে আর নেই, কিন্তু সেইগুলো কি অমর করে দেওয়া হয়েছে। ঠিক আছে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার সেই ভয়ঙ্কর ডালপালার নিচে লিঙ্গার্ড পেল, সেগুলো এখন ফ্যাকাশে হয়ে গিয়েছে। ফিয়ার, সেখানে ভয়। ট্রেম্বলিং হোপ, অর্থাৎ কম্পিত আশা। অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন, অর্থাৎ মৃত্যুকে এখানে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? স্কেলিটন। ঠিক আছে, মানে কঙ্কাল, অর্থাৎ কঙ্কালের মতো মৃত্যু। ঠিক আছে। এটা কিন্তু পার্সোনিফিকেশন এখানটা, এটা একটা মেটাফোর প্লাস পার্সোনিফিকেশন, দুটো ফিগার অফ স্পিচ এই লাইনের মধ্যে ইউজ হয়েছে। পরীক্ষাতে যেভাবে অপশান দেবে সেই হিসেবে কিন্তু তোমাদের
টিক মারতে হবে, ঠিক আছে। এখানে একটা লাইন এক্সট্রা ঢুকে গেছে, এটা অ্যাকচুয়ালি এটা নয়, কোনোভাবে এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এই লাইনটা তোমরা কেটে বাদ দাও, ঠিক আছে, এই লাইনটা কিন্তু হবে না এখানে। আচ্ছা, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময়ের ছায়া, অর্থাৎ সময় হচ্ছে এমন একটা জিনিস যাকে কেউ ধরতে পারে না, সেটা সব সময় ছায়ার মতো আমাদের পিছু পিছু আসে, ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করলেও সেটাকে ধরতে পারবো না, ঠিক আছে। সেই জন্য এখানে টাইম দ্য শ্যাডো, এটা কিন্তু মেটাফোর ইউজ করা হয়েছে এবং সেই সঙ্গে পার্সোনিফিকেশান, ঠিক আছে। অ্যান্ড দো উইক দ্য ভার্স, এবং কবি বলছে যদিও আমার যে ভার্স মানে কবিতা, আমার এই কবিতাগুলো যদিও খুবই দুর্বল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো অত কিন্তু নিখুঁতভাবে আমি হয়তো লিখতে পারি না, এটা কবি বলছেন, আমি হয়তো অত নিখুঁতভাবে লিখতে পারি না, দ্যাট উড দাই বিউটি ফেইন, যেটা কিনা তোমার সৌন্দর্যকে আনন্দের সাথে প্রকাশ করবে, ঠিক আছে। ফেইন মানে কি, আনন্দের সাথে। ও ফেইন রিহার্স, এবং বারংবার আনন্দের সাথে প্রকাশ করবে, যতই দুর্বল হোক না আমার কবিতা কিন্তু আনন্দের সাথে বারবার তোমার সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে আমার এই কবিতার মধ্য দিয়ে, ঠিক আছে। লাস্ট লাইনটা কি বলছে, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স, তাহলে মে লাভ ডিফেন্ড মানে কি, প্রতিরোধ করা, অর্থাৎ মে লাভ ডিফেন্ড দি, অর্থাৎ ভালোবাসা, আমার ভালোবাসা তোমাকে প্রতিরোধ করবে ফ্রম অবলিভিয়ান্স কার্স মানে বিস্মৃতির অভিশাপ, অর্থাৎ কেউ তোমাকে ভুলবে না চেষ্টা করলেও, আমার এই কবিতার মাধ্যমেই আমি তোমাকে অমর করে দিয়ে যাব, ঠিক আছে। আমার যে ভালোবাসা সেটাই তোমাকে কিন্তু বিস্মৃতির অভিশাপ থেকে প্রতিরোধ করবে। এখানেই আমাদের কবিতাটা শেষ হলো, সেই সঙ্গে কয়েকটা এক্সারসাইজে অ্যাক্টিভিটি কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা একটু সলভ করে নিই। হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, এই কবিতার বক্তা কে? এ গার্ডেনার টেন্ডিং দ্য ক্যাসুরিনা ট্রি, মানে একজন বাগানি যে কিনা ওই ক্যাসুরিনা গাছের পরিচর্যা করে। এ বার্ড সিঙ্গিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, একটা পাখি যে কিনা ওই গাছের শাখা প্রশাখায় গান গায়। এ পার্সন রেমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, অর্থাৎ ওই গাছের তলায় কাটানো শৈশবের স্মৃতিগুলো একজন ব্যক্তি যে স্মৃতিচারণা করছে সেই নিয়ে। আর এ ট্রাভেলার মানে একজন ভ্রমণকারী অ্যাডমায়ারিং দ্য বিউটি অফ দ্য ট্রি, গাছের সৌন্দর্যের প্রশংসা করছে। তাহলে উত্তর হবে অপশান সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ফিলিংস ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাসুরিনা ট্রি, তার কোন অনুভূতিটা জড়িয়ে রয়েছে ক্যাসুরিনা গাছের সাথে? ফিয়ার অ্যান্ড ডেঞ্জার, ইনডিফারেন্স অ্যান্ড বোরডম, কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। উত্তর হবে কোনটা? অপশান সি, কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। 3 কোয়েশ্চেন কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি, কবিতার প্রথমেই আমি বলে দিয়েছিলাম টোনটা কি, অ্যাংরি অ্যান্ড রিজেন্টফুল, সার্কাস্টিক অ্যান্ড মকিং, বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, প্লেফুল অ্যান্ড লাইট হার্টেড। উত্তর হবে কোনটা? বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। কবিতাটা আমি যথাসাধ্য বোঝানোর চেষ্টা করেছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা আরও একবার দেখো, যে জায়গাগুলোতে বুঝতে পারছো না একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও, ঠিক আছে। আর এর পরের ভিডিওতে আমরা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তাহলে ওই পেজটা সলভ করলে আশা করি এই জায়গা থেকে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, পরীক্ষাতে সমস্ত প্রশ্ন পারবে।